প্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আপনাদের প্রিয় নিউজ আওয়ার এক্সট্রা, এবং প্রতি রাতে আপনারা এই আয়োজন দেখে থাকেন। আজকেও কৃতজ্ঞতা জানাতে চাই, এবং আজকে যদি তারিখ হিসাব করি 8 সেপ্টেম্বর, এবং বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল 8 মার্চ, অর্থাৎ আজকে কাটায় কাটায় আমরা 6 মাস পূর্ণ করলাম। এই 6 মাসের মধ্যে আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং সেই 6 মাসের নানান ঘাত প্রতিঘাত পরিসংখ্যান নিয়ে আমাদের আজকের আয়োজন আমরা সাজিয়েছি, এবং আজকে আমরা বিষয় রেখেছি করোনার 6 মাস। আমরা যাদেরকে পেয়েছি একটু পরিচয় করে দিতে চাই। আমরা পেয়েছি ডাক্তার খান মোহাম্মদ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। আমাদের সঙ্গে আরও একজন আজাদ রয়েছেন, তিনি সাবেক মুখ্য সচিব ও ক্লাইমেট ভার্নারেবল ফোরামের বিশেষ দূত আবুল কালাম আজাদ। স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা পেয়েছি সাবেক সিনিয়র সচিব এবং সাবেক চেয়ারম্যান এনবিআর-এর জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া স্যারকে। আমরা পেয়েছি ডাক্তার এহতেশামুল হক চৌধুরী, মহাসচিব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ, এবং পেয়েছি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আইসিডিডিআরবির ডাক্তার এএসএম আলমগীর, আইইডিসিআর এর তিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। আমরা আসলে করোনাকালীন সময় এবং যে চ্যালেঞ্জেসগুলো গিয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমার সহকর্মী আশিকুর রহমান অপুর একটি প্রতিবেদন আজকে সকাল থেকে এটি নিউজ প্রচার করছে। আমরা সেই প্রতিবেদনটি আবার একটু দেখব, দেখে আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। পাড়া মহল্লা অলিতে গলিতে এখন অনেক হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টার। সেগুলোতে নানান অনিয়মের হাজারো অভিযোগ। ভুয়া হাসপাতাল, ভুয়া চিকিৎসক, পরীক্ষা নিরীক্ষা না করে ভুয়া রিপোর্ট, এসব টুকটাক খবর মাঝে মধ্যেই পাওয়া যেত গণমাধ্যমে। করোনাকাল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভান্ডারে ইঁদুর ঢোকার রাস্তাটা কোথায়। একজন শাহেদ বা ডাক্তার সাবরিনা কিভাবে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানে করোনার টেস্টের বা চিকিৎসার অনুমতি নিয়ে যান স্বাস্থ্য অধিদপ্তর থেকে। নিজের অফিসের সামনে বড় করে দুর্নীতি বিরোধী কথা লিখে রাখা স্বাস্থ্য অধিদপ্তরের কথিত মহাপরাক্রমশালী ডিজির পতন ঘটল করোনার ঝড়ে। এখনো বহাল স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য বিভাগের টেকনিক্যাল কমিটির রেড ইয়েলো জোনের পরামর্শ কার্যকর হয়নি মিডিয়ায় ব্যাপক প্রচারেও। মাঝে করোনা টেস্টের কিট সংকটের আলোচনা, শুরুর দিকে পিপি মাস্ক সরবরাহের দুর্নীতি, এমনকি করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসক, নার্স, স্টাফদের ব্যবস্থাপনাতেও মারাত্মক সমন্বয়হীনতা দেখা গিয়েছে এই সময়ে। করোনা টেস্ট বাসায় হবে কিনা, বেসরকারি হাসপাতালে হবে কিনা, এসব নিয়েও সিদ্ধান্ত নিতে অনেক সময় ব্যয় করেছে সরকার। সরকারকে এই টালমাটাল সময়ে আরও বিপদে ফেলেছে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট। সেই কিট করোনা শনাক্তের না করোনায় আক্রান্ত হবার পরে অ্যান্টিবডি টেস্টের কিট, এ নিয়ে বিভ্রান্তির ঝড় এখনো সামাজিক মাধ্যমে। কয়েক মাস পরে এসে অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিতে স্বাস্থ্য বিভাগের টেকনিক্যাল কমিটি সুপারিশ করলেও সেটা বাস্তবায়ন হয়নি। তবে করোনা ভ্যাকসিন নিয়ে চীন, রাশিয়া, যুক্তরাজ্যের সাফল্য সবসময় আছে আলোচনায়। ভ্যাকসিন তৈরি হলে কবে পাবে বাংলাদেশ, এজন্য সরকার থেকে জনগণ সজাগ সবসময়ই। করোনা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সরকার সাধারণ ছুটি সহ গণপরিবহন বন্ধ, এমনকি মাস্ক পরা বাধ্যতামূলক করলেও সাধারণ জনগণের মধ্যে নিয়ম না মানার মহা উৎসব লজ্জায় ফেলেছে জাতিকে। ঈদ, পূজা পার্বণ, এমনকি হাওয়া খেতে যাবার লোভও সামলাতে পারেনি জনগণ, ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ছে আরও। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, এবং খান মোহাম্মদ আবুল কালাম আজাদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই 6 মাস বাংলাদেশ একেবারে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আমরা শুধু প্রধান প্রধান ঘটনাগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এর বাইরে অসংখ্য ঘটনা আছে যেগুলো বাংলাদেশ নানাভাবে ফেস করেছে। আমরা যদি একটু বলতে চাই, সে সময় চিকিৎসক সমাজ থেকে শুরু করে যারা একেবারে নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সেবা দিয়েছে, বা এখন আমরা যখন একটু কথা বলি কিছুটা স্বস্তি থাকে যে আমরা আক্রান্ত বা সুস্থ হওয়ার যে সংখ্যাটি সেটিতে স্বস্তি পাই, কিন্তু মৃত্যুর সংখ্যা শুনলে আবার অস্বস্তিতে থাকি। অর্থাৎ মানুষের মধ্যে একটা সচেতন জায়গা তৈরি করতে 6 মাস কম সময়
কিংবা বেশি সময়? এই প্রশ্নের উত্তরে খান মোহাম্মদ আবুল কালাম আজাদ কি বলেন? স্যার কি বলবেন? অনেক ধন্যবাদ। এবং আজকে যারা উপস্থিত রয়েছেন তারা অত্যন্ত বিজ্ঞ এবং প্রাজ্ঞজন। তাদের কাছ থেকেও আমরা অনেক অনেক বেশি ইনপুট পাবো। তো আমি যেহেতু একজন ক্লিনিশিয়ান এবং আমি সরাসরি এই চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত এবং এটা যে চিকিৎসা ব্যবস্থা তৈরি হলো সেটার জন্য কাজ করেছি। তো সেই জন্য আমাকে কাছে থেকে এই কোভিড এর ব্যাপারটা দেখতে হয়েছে, সরাসরি রোগীদের দেখতে হয়েছে, মানুষের অবস্থান দেখতে হয়েছে এবং সবগুলো বিষয় একটু একটু। আমি পাবলিক হেলথ এক্সপার্টের ব্যাপার নই, আমি সেই জায়গাটা বলছি না। তো আমরা মার্চের 8 তারিখে প্রথম ডিক্লারেশন হয়। আমরা যদি জানি যে 4 তারিখে ঢাকা মেডিকেল কলেজে ওই 3 জন পেশেন্ট আছেন এবং তারা আইইডিসিআর থেকে টেস্ট করেন এবং সেখানে আমরা প্রথম 3 জন ডিক্লেয়ার করি এবং এপ্রিলের 8 তারিখে 218 জন হয়ে যায়। এক মাসে তখন আমাদের সংক্রমণ কম এবং এরপরে 13,134, 64,504 এবং জুলাইতে গিয়ে 1,72,134 8 তারিখে। এবং এই জুলাইতে আমরা দেখছিলাম যে একটু একটু মাঝখানে আমাদের রোগীর সংখ্যা ভর্তি কমে আসছিল এবং আমরা কিছুটাও কন্টেনমেন্টের মতো আমরা অবস্থা তৈরি করতে পেরেছিলাম। এবং অগাস্টের 8 তারিখে 2,55,113 জনের মতো এবং সেপ্টেম্বর 7-এ 3,27,359। এটা হলো গতকালের চিত্র। এবং এটা নিয়ে আমাদের যে চিন্তাগুলো রয়েছে, আমাদের এখানে দেখেন, আমি প্রথম থেকে বলি, আমাদের এখানে সরকারি প্রচেষ্টা এবং এখানে 2 নম্বর হলো চিকিৎসকদের প্রচেষ্টা এবং সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টা এবং 3 নম্বর হলো জনগণের ভূমিকা। এই 3টি বিষয় নিয়ে আমরা চিন্তা করতে পারি আমাদের কি রকম রয়েছে। এটা নিয়ে অনেক কথা বলা যাবে। আমি প্রথমে বলে নিচ্ছি, দেখেন আমরা এই কোভিড-19 এবং করোনা ভাইরাসের চরিত্র বিশ্লেষণ করলে এবং তার যে এফেকশন এবং বিশ্বের দেশে দেশে অবস্থান এবং অবস্থা যদি বিশ্লেষণ করি, তাহলে কোনো ধারণা তত্ত্ব যথেষ্ট নয় এবং কোনো জায়গার জন্য একটি নির্দিষ্ট করে বলাটাও কঠিন। এবং অনেকে মনে করতে পারেন যে আমরা বলছি যে আমাদের দেশে কি বলে মৃত্যু হার কম, আমাদের সুস্থতার হার বেশি। ডেফিনেটলি আজকে পর্যন্ত আমাদের 68% আমাদের সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু আবার অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমাদের সাইলেন্টলি যারা কেস রয়েছেন তাদেরকে আমরা কিভাবে ধরছি? তারা তো আমাদের এই তালিকায় নেই, তাদের তো আমরা টেস্ট করতে পারি নাই। তাহলে সেই জায়গাটা একটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে যে আমাদের অনেক কেস যা আমরা ডায়াগনোসিস করেছি তার চাইতে বেশি লুকায়িত রয়েছেন কিনা। এবং আমাদের এই মুহূর্তে আমরা চতুর্দশ অবস্থানে রয়েছি বিশ্বের এফেকশনের জায়গা দিয়ে। এবং আমাদের যে এই এত 3,27,359 জন আমরা যে ডায়াগনোসিস করেছি এবং কনফার্ম কেস এবং এর আমরা যে চিকিৎসা করছি, আমরা ফ্রান্স এবং ইউকে এর মধ্যে রয়েছি। এবং আমাদের যে এই যে মার্চের 18 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের মতো দেশে সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে আমরা সর্বপ্রথম যে কোনো একটি বিষয় হোক, আমরা প্রথম সরকারের উপরে সবচাইতে বেশি নির্ভর করি এবং সরকারি বিভিন্ন যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে যারা এই কাজগুলো করে থাকেন তাদের উপর নির্ভর করি। এটা হচ্ছে আমাদের একটা প্রধান জায়গা, এই কথাটা আমি মনে করাতে চাই সবাইকে। তো আমাদের সরকারি ভাবে যতটুকু করা হলো, এইখানে আমি 3টি পক্ষের কথা বলছিলাম, যে সরকারি প্রিপারেশন, তারপরে আমাদের চিকিৎসা প্রতিষ্ঠান এবং চিকিৎসকদের এবং হেলথ কেয়ার ওয়ার্কার, নার্সেস সবার প্রচেষ্টা এবং আপনার জনগণের প্রচেষ্টা। এখানে অনেকগুলো কথাই আসবে। আমরা কেসে আমরা আজকে যেখানে রয়েছি এর মধ্যেখানে আমাদের কয়েক দফায় দফায় লকডাউন করা হয়েছে এবং আমাদের এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে কিছুটা পার্সিয়াল অফিস করছেন, কিন্তু হসপিটাল গুলো এবং অন্যান্য আরো কিছু সেবামূলক অর্গানাইজেশন তারা তাদের মতো কাজ করে যাচ্ছেন। এখানে অনেক রকম নেগেটিভ কথাবার্তা এসছে, তারপরেও আমি বলবো যে আমাদের অনেকগুলো পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে এই কোভিড-19 চিকিৎসায়। এবং আপনার মনে রাখতে হবে যে আমাদের কোভিড এর পাশাপাশি নন কোভিড চিকিৎসাও করতে হচ্ছে এবং এই কোভিড নন কোভিড এই যে চিকিৎসার দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করছি যে কোভিড এর পাশাপাশি নন কোভিড পেশেন্টদের জন্য চিকিৎসা হয়। এর জন্য আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। কোভিডদের যেমন আমরা প্রথম দিকে অনলাইনে চিকিৎসা, তারা আমাদের টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা নিয়েছেন।
এবং আমরা নন কোভিডদেরও আমরা ঠিক একইভাবে দিয়েছি। তারপরে প্রত্যেকটা হসপিটালে আমরা এই সক্ষমতা বাড়িয়ে আমরা কোভিড নন কোভিড দুটোই চিকিৎসা চালিয়েছি। ঢাকা মেডিকেল কলেজ যখন আমাদের কোভিড ডিক্লেয়ার করা হলো, আমাদের আপনার দুটো জায়গায় আমরা কোভিড পুরোটা চালু করলাম, আর একটি জায়গায় আমরা নন কোভিড রেখে দিলাম। এবং আপনি দেখবেন যে আমাদের এই সার্জারি, গাইনি, অপস, পেডিয়াট্রিক্স, নিউরো সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক্স এইগুলো চিকিৎসা আমরা রান করেছি। অর্থাৎ আমাদের যে সরকারি প্রচেষ্টা, সরকারি প্রতিষ্ঠানগুলো প্রথম কোনো থেকেই ধরনের কোনো সচেষ্ট ছিলেন। মানে অভিজ্ঞতাই কিন্তু আমাদের ছিল না যে 6 মাস আগে এই কোনো কোভিডটি অভিজ্ঞতা আমরা ছিল কোনো না। ধরনের অভিজ্ঞতা ছিল না, কিন্তু এক তো গেল স্বাস্থ্য ক্ষেত্রে যে সেটি আপনারা এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে এটি নিউজের সঙ্গে আমাদের একটি কর্মসূচি ছিল যে থ্যাংক ইউ ডক্টরস, অর্থাৎ সারা বাংলাদেশের যেখানে জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তাররা কাজ করে যাচ্ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছিলাম, তাদের সঙ্গে কথা বলছিলাম, এটি একটি দিক। কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে যে সীমাহীন দুর্নীতির একটা বিষয় এই কোভিড আমাদের হাতে আঙুল দিয়ে দেখিয়ে গেল, অর্থাৎ নীতি নৈতিকতাহীন বিষয়গুলো, এবং যেটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এবং এই 6 মাসের আলোচিত ঘটনা আসলে কি, আমরা যদি একটা মূল্যায়ন টানি তাহলে দেখব যে সেই অসভ্য মানুষগুলো যারা টেস্ট প্রতারণা, অর্থাৎ সেই ভুয়া ডায়াগনস্টিক সেন্টার নামিয়ে নানাভাবে মানুষকে প্রতারিত করতো, অর্থাৎ পরীক্ষা না করে মানুষকে ধোঁকা দেওয়ার একটা ব্যাপার, এবং সেটি কিন্তু হর হামেশাই একেবারে প্রকাশ্য দিবালোকে সাইনবোর্ড ঝুলিয়েই কিন্তু হচ্ছিল। আমাদের সঙ্গে আজকে মোশাররফ হোসেন ভূঁইয়া স্যার আছেন। স্যারের কাছ থেকে শুনবো যে এই সময়টিতে যে পরিমাণ ঝুঁকি বাংলাদেশ পার করে এসছে, অর্থাৎ এখন কিছুটা স্বস্তি, অর্থাৎ আতঙ্কগ্রস্ত মানুষ নয়, এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় কথা, যে কোভিড নিয়ে যা যা করণীয় সেটি হয়তো করবে, কিন্তু আমার অর্থনীতি বা আমার যে বাংলাদেশের ইমেজ সব কিছু মিলে সেই জায়গাটির কি পরিস্থিতি, সেটি কি আমার কোনো কিছু কি অর্জন আছে, সেই অভিজ্ঞতাটা মোশাররফের স্যার কাছ থেকে শুনতে চাই। স্যার কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই বলেছিলেন আর কি যে জীবন ও জীবিকা এই দুটো একসাথে চলবে। কারণ আমাদের যেমন স্বাস্থ্যবিধি মেনে জীবন রক্ষা করতে হবে, আবার যদি জীবিকা অর্জন করতে না পারি, আমাদের দেশ এখন মধ্যম আয়ের দেশে পৌঁছেছি, কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ আমাদের দারিদ্র্য সীমার নিচে এখনো আছে। আবার আপনার যারা একেবারেই মার্জিনাল ওয়ার্কার বলেন, কিংবা ডে লেবারার বলেন, কিংবা খেটে খাওয়া মানুষ, এদের যদি তারা কাজকর্ম না করে তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে হয় সকলকেই। গভর্নমেন্টের পক্ষে একেবারে দীর্ঘ সময় তাদেরকে টাকা পয়সা দিয়ে সহায়তা দিয়ে চালানো খুব কষ্টকর। তো সেই জন্য এই বিষয়টির দিকে সরকার যেরকম লক্ষ্য করেছে, আমাদের দেশের যে এন্টারপ্রেনিয়ার্স, তারপরে ব্যবসায়ী সমাজ, সকলেই সেটি লক্ষ্য করে তাদের যে কলকারখানা সেগুলি খুলে দিয়েছে। এই পর্যায়ে যে দুর্নীতির বিষয়টি যদি আমরা দেখি, দুর্নীতি কিন্তু এখনই যে দেশে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে তা না। আমাদের দেশের দুর্নীতির ইতিহাস অ্যাকচুয়ালি সেই যদি আপনি বলেন তাহলে ভারতবর্ষে যখন মুঘল শাসন বা এরও আগে যারা এসছে সেই সময় থেকেও দুর্নীতি আমাদের দেশে চালু ছিল। এবং পাকিস্তান যখন হয়েছে, পাকিস্তান আমলে আপনার যখন স্বৈর শাসন চালু হয়েছে, তখন কিন্তু উচ্ছিষ্টভোগীর একটা তৈরি হয়েছে। আর এর পরবর্তী সময়ে বাংলাদেশেও কিন্তু স্বৈরাচার এসছে কয়েকবার। তো সেই সময় থেকেই আপনার দুর্নীতির যে বিষয়টি, মানে দেয়া নেয়ার যে বিষয়, সেটির প্রচলন চালু হয়েছে এবং এটি এখনো চলছে। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা নীতি নৈতিকতার বিষয়টি প্র্যাকটিস করছি না। অনেক ভাবে আমাদের ধর্মীয় বিষয়াদিতেও আছে, তারপরেও মানে আবার মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে হুঁশিয়ার করছেন। আর যেহেতু বর্তমান সরকার দীর্ঘ সময় যাবৎ আছে এবং আওয়ামী লীগে আপনার
এই মাঠ পর্যায়ে একদম কর্মী পর্যায় পর্যন্ত বিভিন্ন দল থেকেও বহু লোক এসে আশ্রয় নিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার যারা আম আ মানে তৃণমূল পর্যায়ে যারা নাকি নির্বাচিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এদের মধ্যে একটা বিরাট সংখ্যক আপনারা যেটা দেখছেন খবরের কাগজে আ দুর্নীতিগ্রস্ত হয়েছে। তো সেটি থেকে পরিত্রাণের জন্য আমাদের সর্বতোভাবেই এখন চেষ্টা করতে হবে। তা না হলে আপনার বর্তমানে যে সমস্যায় আমরা আছি, বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কোভিডকে মোকাবেলা করা, এটি কিন্তু ম্লান হয়ে যাবে যদি দুর্নীতির বিষয়টি আ আমাদের সমাজে আমরা প্রতিরোধ করতে না পারি। এইজন্য সরকার যেরকম চেষ্টা করতে হবে, আমাদের সুশীল সমাজের শুধু সমালোচনা করলে হবে না। আমাদের এখন মানুষকে আহ্বান করতে হবে, মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। একইভাবে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রতিরক্ষা বাহিনী তো আছেই, পুলিশ এবং আপনার এই র‍্যাব, বিডিআর প্রত্যেকের কিন্তু একটা ডেডিকেটেড মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং রাজনীতিতে বিশেষ করে যারা মাননীয় প্রধানমন্ত্রীর পরে যারা দায়িত্ববান, মাননীয় মন্ত্রীগণ আছেন, তারাও একইভাবে এই বিষয়টিকে ব্যাপকভাবে তৃণমূল পর্যন্ত তাদের সংগঠনকে এমনভাবে তৈরি করতে হবে যে পরবর্তী পর্যায়ে যেন কেউ বলতে না পারে যে সরকারের লোকেরা দুর্নীতিতে বেশি জড়িয়েছে। সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের লক্ষ্য করতে হবে। আমি সরকারি কর্মকর্তাদেরও এই ব্যাপারে অনেক দায়িত্ব রয়েছে। তাদের সিনিয়র পর্যায়ের এবং যারা জুনিয়র পর্যায়েরও আছে, প্রত্যেকের যে ইনস্টিটিউশনাল যে দিকগুলি আছে, সেই সব ইনস্টিটিউশন থেকেই আপনার এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং যদি কাউকে দোষী সাব্যস্ত পাওয়া যায়, তাকে কিন্তু হাতে নাতে ধরে শাস্তি দিতে হবে। এবং সেটি যদি করা সম্ভব হয়, তাহলে আমাদের এই সমাজ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব হবে। অসংখ্য এবং ধন্যবাদ স্যার। এই স্যার, আমি এই দুর্নীতি একই কথা সূত্র ধরে আমি আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম যে আরেকজন আবুল কালাম আজাদ স্যার আছেন, সাবেক মুখ্য সচিব এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত। কারণ এই কোভিডটা আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের একটা বিরূপ প্রভাব, এবং তার প্রেক্ষিতে আমরা যে ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল 6টি মাস আমরা কাটিয়েছি, আমরা অনেক বেশি দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশ হতে দেখেছি। যে এমন একটি পরিস্থিতি যে কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়, আমরা কিছুই জানি না, আমাদের কোনো ধারণাই নেই এই কোভিড সম্পর্কে। কিন্তু তারপরও রাতারাতি কিছু মানুষ, একেবারে খুবই শক্তিশালী মানুষ, সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লো। এরকম একটি চিত্র যেটি এই 6 মাসে নানাভাবে উঠে আসে। আবার এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা কখনো গণমাধ্যমে উঠে আসতে দেখি না। তার অন্যতম একটি বিষয় যে গেল পরশুদিন বিশ্ব খাদ্য সংস্থার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে এই কোভিড চলাকালীন সময়টিতে, অর্থাৎ বিশ্বব্যাপী যতদিন ধরে গত বছরের ডিসেম্বর থেকে এবছর পর্যন্ত বিশ্বে যত মিঠা পানির মাছ উৎপাদন হয়েছে তাতে বাংলাদেশ 2য় স্থান অধিকার করেছে। আমি গ্রামীণ অর্থনীতির কথা বলি এবং আমাদের খাদ্যের যে বাম্পার ফলনের কথা বলি। অর্থাৎ ওই যে একটি শ্রেণীকে দেখছি দুর্নীতি সেবা সেক্টর থেকে, সেটি দেখছি। আবার আরেকটি সেক্টর সীমাহীন পরিশ্রম করে ধানে বাম্পার ফলন হচ্ছে, কিংবা মিষ্টি পানির স্বাদু মাছের পৃথিবীর 2য় স্থান অধিকার করছে বাংলাদেশ। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন আছে, ক্ষতিকর দিক আছে, আবার ইতিবাচক দিকগুলোও কিন্তু আছে। নিশ্চয়ই আবুল কালাম স্যার এটি নিয়ে কিছু যুক্ত করবেন যে এই অভিজ্ঞতাও কিন্তু বাংলাদেশ অর্জন করেছে। ধন্যবাদ প্রণব। আমি প্রথমে আপনারা যে প্রতিবেদনটা দেখিয়েছেন আজকে, এটি মুদ্রার এক পিঠ দেখিয়েছেন। দুর্নীতির কথা বলেছেন, অব্যবস্থাপনা, অনিয়ম ইত্যাদির কথা বলেছেন। কিন্তু এই যে আমাদের করোনা হিরো গুলো জীবন বাজি রেখে কাজকর্মগুলো করলো, আপনারা কিন্তু এই করোনা যুদ্ধের শুরুর দিকে আমাদের এই করোনা যোদ্ধা যারা ফ্রন্টলাইনার, ডাক্তার, নার্স, তাদের কিন্তু অনেক ভালো ভালো কাজের আপনারা প্রতিবেদন প্রকাশ করছিলেন। কিন্তু কেন জানি না কোন জাদু বলে
যখন এই যে দুটো দুর্নীতি সাবরিনা এবং আরেকটি, এই দুটো দুর্নীতির কথা যখন আসলো, তারপর থেকে কেন জানি আমাদের এই যে করোনা হিরোদের এই কথাগুলো শুধু ডাক্তার নার্স না, পুলিশ, ম্যাজিস্ট্রেট, ট্রাফিক পুলিশ ইত্যাদি যারা এই করোনার কাজকর্মের সঙ্গে, র্যাবের লোকজন, সেনাবাহিনীর লোকজন, এই কথাগুলো হারিয়ে গেল। আপনি খেয়াল করেন পজিটিভ দিকগুলো আরো খুব বলা দরকার। এটা মনে হয় একটা পিঠ হয়েছে, দুর্নীতি কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। কিন্তু ধরেন যে এই যে হ্যান্ড ওয়াশ, এই যে মাস্ক পরা, তারপরে আপনার হেলথ সেক্টরে সরকার কত দ্রুত ডাক্তার এবং নার্স, অনেক হাজার, তাই না? আমার তো মনে পড়ে যে 3,000 নার্স, 5,000 ডাক্তার, এরকম সংখ্যক, বিপুল সংখ্যক এই হেলথ ওয়ার্কার নিয়োগ হলো, এবং বিপুল পরিমাণ প্রশিক্ষণ। যেটি বলছিলেন আপনি, সেটা হচ্ছে যে এই করোনা সম্পর্কে আমরা জানতাম না কিছুই, পৃথিবী কেউই জানতাম, কিন্তু কত দ্রুত আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ডাক্তারদেরকে প্রশিক্ষিত করা, ডাক্তারদের সঙ্গে আরো যারা সেবা দিবে তাদেরকে প্রশিক্ষিত করে এই কাজকর্মগুলো করা হয়েছে। এই জিনিসগুলো প্রতিবেদনে থাকলে একটা কমপ্লিট প্রতিবেদন হতো আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত বলছেন দুর্নীতির বিরুদ্ধে তিনি খুব সোচ্চার, দুর্নীতি কোন রকমই গ্রহণ করছেন না, এবং যারা যারা দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে শক্ত হাতে ধরা হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্লাইমেটের কথা যেটি বললেন, সেটা হচ্ছে একদম গোড়া থেকে যে কথাটি বলছেন, 1 ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না। এটি লিটারাল অর্থ হচ্ছে শুধুমাত্র জমি না, এই যে পানির কথা, মাছের কথা আপনি বললেন, সবটা মিলিয়ে এখানটাতে প্রশ্ন এসছে যে জীবন এবং জীবিকার প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করছি ইন ইন্ডাস্ট্রিজ। আপনি খেয়াল করেন এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনারা এই করোনা প্রটোকল গুলো তো তৈরি করেছেন, যে একটা মিল ফ্যাক্টরি কিভাবে ওপেন করবে, আরএমজি কিভাবে ওপেন হবে, বাস কিভাবে চলবে, ট্রেন কিভাবে, প্রত্যেকটা প্রটোকল কিন্তু হেলথ মিনিস্ট্রি থেকে, এই আইডিসিআর থেকে, হেলথ স্বাস্থ্য অধিদপ্তর হয়ে মন্ত্রণালয় এগুলো অনুমোদন করেছে। এগুলো কিন্তু ভিতরের কাজ, আমরা এগুলো জানি না। আমি সরকারি কর্মচারী আগে ছিলাম, সেই কারণে এই সমস্ত খোঁজ খবর গুলো কিছু কিছু পেয়েছি। তাহলে পরে এই জিনিসগুলো যদি আরেকটু ভালো করে বলা হতো, তাহলে আমি মনে করি যে পিকচারটা কমপ্লিট পিকচার হতো। মাস্ক বিরোধী আন্দোলন পৃথিবীতে চলছে, কিন্তু বাংলাদেশে মাস্ককে পপুলারাইজ করার জন্য কাজকর্ম চলছে। 3 লেয়ারের মাস্ক কিভাবে পরা যায়, প্রতিনিয়ত এই কথাগুলো আপনারা মিডিয়াতে বলছেন, আপনাদের মিডিয়াও শুধু না, অন্য মিডিয়াগুলোতেও বলছে। এবং ধরেন যে এই 1 লক্ষ কোটি টাকার উপরে একটা ইনসেন্টিভ প্যাকেজ বাংলাদেশের মতো একটা ছোট অর্থনীতি দেশ, 12 বিলিয়নের উপরে এই অর্থনীতিতে মানে রক্ত সঞ্চালন, নতুন প্রবাহ আনার জন্য, এবং সরকার খুঁজে খুঁজে বের করে যে সমস্ত প্রকল্পে বিনিয়োগ করলে গ্রামীণ অর্থনীতিতে সহায়তা থাকবে এবং সাধারণ মানুষের কর্মসৃজন হবে, সেই বিষয়গুলো খেয়াল করলো। 1 মাসে 50 লক্ষ লোককে গভর্নমেন্ট সাপোর্ট দিল 2,500 টাকা করে। মে মাসে আমি শুধু হিসাব করে দেখেছিলাম, সে মাসে আপনার ঈদ হয়েছে, সেই মাসে 1,70,00,000 পরিবারকে গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে, হুইচ ইজ হাফ অফ দি পপুলেশন। এই ভালো ভালো বিষয়গুলো আমি মনে করি একটু হাইলাইট করার দরকার আছে। আর দুর্নীতি ক্রমেই গ্রহণযোগ্য না, এটা শক্ত হাতে দমন করতে হবে, সে যেই হোক না কেন। আমি মনে করি যে এই কাজগুলো যদি ঠিক মতো করা হয়, তাহলে পরে করোনার যুদ্ধ কিন্তু আরো সামনে আছে। আচ্ছা, আমরা হাততালি দেওয়া শুরু করেছিলাম আমাদের করোনা যোদ্ধাদের জন্য, এরকম আরো ভালো ভালো ইনসেন্টিভ দেওয়ার জন্য কাজ আমরা করতে পারি না? মানে পুরো জাতিকে যদি ইনভলভ না করতে পারি, আমি জানি না করোনা যুদ্ধ কবে শেষ হবে, কিন্তু এই যুদ্ধে আরো যদি ইকুইপড হয়ে নামতে চাই, তাহলে পরে আমি মনে করি পজিটিভ জিনিসগুলো আরো বেশি বেশি বলতে হবে আপনাদেরকে। ধন্যবাদ স্যার। একটা বিষয় শুধু আপনাকে একটু মনে করিয়ে রাখতে চাই, যে যে কথাগুলো বললেন এর বাইরে অনেক তথ্য উপাত্ত প্রতিনিয়তই আমাদের সামনে রাখতে হয়, দেখতে হয়, কারণ যেহেতু একটি খবরের চ্যানেলে কাজ করি। কিন্তু যেই বিষয়গুলি থাকে যে সবসময় নেতিবাচক প্রচারণাটা সবার আগে আমরা দেখি যে প্রচারের একটা ব্যাপার থাকে, যে তার অনেক কারণ হয়তো আছে, যে মানুষ এসব দেখতে খুব পছন্দ করে, বা ও আচ্ছা এরকম ঘটেছে, কিংবা আমাদের কিছু মাইন্ডসেট থাকে যে নানা ধরনের গুজব এগুলো বিশ্বাস করার জন্য আমরা এক ধরনের মানুষ আছি যারা আমরা বসেই থাকি। আমি কিন্তু আমাকেই বলছি, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে এটি একটি দিক, আবার অন্যদিকে কিছুই হচ্ছে না, কিছুই পাচ্ছি না, এরকম একটা ব্যাপারও থাকে। আমাদের সঙ্গে ডাক্তার এতেশামুল হক চৌধুরী আছেন, আমরা তার কাছে যাব যে এই যে ব্যাপারগুলো, যে তাহলে করোনা
আম, পরিস্থিতিটি কি থাকছে, যে নানাভাবে আমরা দেখেছি তার গতি প্রকৃতি যেভাবে পরিবর্তিত হয়েছে, বিশ্বের অন্য দেশে কোভিড পরিস্থিতির মতো কিন্তু নয়। আর এটা যদি থাকেই, তাহলে যে আলোচনা সমালোচনাগুলো থাকছে তারই বা ধারাবাহিকতা কি হওয়া উচিত? এতে শামুল হক চৌধুরী কি জানাবেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দিতে আলোচক। আমি প্রথমে যেটি বলতে চাই যে যে কোনো মহামারীতে বা যে কোনো বিষয়ে আলোচনা সমালোচনা থাকে, এগুলো আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো হাউ উইল অ্যাড্রেস, আমরা এই মহামারীকে কিভাবে অ্যাড্রেস করেছি, এখন করছি এবং ভবিষ্যতে করব। সেই জায়গাটুকুতে যদি আমি আসতে চাই, তাহলে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের সফলতা, আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো শুধুমাত্র আমরা আত্মতুষ্টিতে ভুগছি, এগুলোর কোনো সাইন্টিফিক অ্যানালাইসিস নাই। প্রথম যে বিষয়টি আমি বলবো, আমি প্রথম পজিটিভ বিষয় যেতে বলি, যে আজকে পর্যন্ত আমাদের যে অবস্থানে আমরা করোনা এসেছে, আমরা শুরুতেই যে অস্থিরতাটা আমরা দেখছিলাম এবং আমাদের যে প্রস্তুতির ঘাটতি ছিল, আমাদের যে তথ্যের ঘাটতি ছিল। আপনারা জানেন যে কোনো মহামারী ফেস করতে হলে আপনাকে প্রথম যে বিষয়টি নিতে হয়, সেটা সাইন্টিফিক্যালি আমি বলছি, ইউ মাস্ট হ্যাভ এ কারেক্ট ইনফরমেশন। যথেষ্ট তথ্য আপনার কাছে থাকতে হবে। সেই তথ্যের উপর বেস করে কিন্তু আপনি আপনার প্রিপেয়ারনেসটা করবেন। আপনার তারপরে হলো আপনার মোডাস অপারেন্ডি, কিভাবে আপনি সেটা প্রয়োগ করবেন। আমরা করোনা, চায়না থেকে আমরা করোনা পেয়েছি, সারা পৃথিবী চায়না থেকে করোনা ছড়িয়েছে, কিন্তু চায়নাতে করোনা প্রাদুর্ভাবের পর আমার মনে হয় আমাদের সেখানে যথেষ্ট পরিমাণে তথ্য আমরা সংগ্রহ করতে পারি নাই, যার জন্য আমাদের প্রস্তুতিটা শুরুতে খুব ভালো ছিল না। আমরা অনেক বিড়ম্বনা দেখেছি, অনেক দুর্নীতি দেখেছি, অনেক আত্মত্যাগ দেখেছি। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন আমরা বলবো যে মে মাসের প্রথম দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে একটি জায়গায় আমাদের আছে, যে জায়গাটায় আমরা আস্থা রাখতে পারি সারা দেশের মানুষ, তিনি যখন ইন্টারফেয়ার করলেন, তারপরে কিন্তু পরিস্থিতি দ্রুত উন্নতি হতে শুরু করলো। এবং আমরা এই যে টেস্টের বিষয়টা শুধু আমাদের এখন পর্যন্ত ঘাটতি রয়েছে, তাছাড়া আমাদের যে হাসপাতাল ব্যবস্থাপনায় উনি যেভাবে গভর্নমেন্ট নন গভর্নমেন্টকে ইনভলভ করলেন, যেভাবে উনি হাসপাতালের করোনা চিকিৎসার শয্যা সংখ্যা বৃদ্ধি করলেন, এগুলো কিন্তু সবকিছু উনার নিয়ন্ত্রণে হয়েছে। এবং আমার যতদূর আমি যতদূর মনে করি বা আমি যতদূর দেখেছি, সেখানে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না। তো সেটি মাননীয় প্রধানমন্ত্রী করার ফলে এখন দেখেন বাংলাদেশের বেসরকারি এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা মিলিয়ে প্রায় 105টির মতো মেডিকেল কলেজ এবং অসংখ্য বেসরকারি হাসপাতাল, যেগুলো 50 বেডের ঊর্ধ্বে, তারা কিন্তু করোনা চিকিৎসা করছে। এখন কিছু কিছু মিডিয়া বলছে যে হাসপাতালে রোগী যাচ্ছে না, এগুলো কিন্তু সঠিক নয়। হাসপাতালে রোগী যাচ্ছে, কিন্তু যেহেতু এখন রোগীর সংখ্যা ছড়িয়ে গেছে 105টি মেডিকেল কলেজ সহ অন্যান্য বেসরকারি পর্যায়ে, তাই সব জায়গায় অল্প অল্প রোগী যাওয়ার পরে একটা জায়গায় গিয়ে যে সেই আগের অবস্থা, বিড়ম্বনা, যে সিট পাওয়া যাচ্ছে না, এই নাই, অক্সিজেন নাই, সেই নাই, সেই জায়গাটায় কিন্তু আমরা নেই। সেই জায়গা থেকে কিন্তু আমরা উঠে এসেছি। আপনাকে একটু মনে করিয়ে দিই, একটা সময় ছিল যে হাসপাতালগুলোতে কোভিড রোগীটা এই হাসপাতাল থেকে ওখানে, ওখান থেকে সেখানে, এরকম একটা যাওয়ার একটা চেষ্টা আমরা দেখেছি, আমরা এই ধরনের খবর প্রকাশ করেছি। এখন কোভিডের এই সময়টিতে এসে কোন কোন হাসপাতালে কোভিড চিকিৎসা বন্ধ করে দিতে হবে সেই হিসাব নিকাশও কিন্তু করতে হচ্ছে। অন্যদিকে আমাদের যারা অর্থনীতিবিদ, তাদের প্রতি সম্মান রেখে বলছি যে এর মধ্যে আমাদের একটা বাজেট দিতে হচ্ছে। সেই বাজেটের সময় প্রধানতম সমালোচনা, এই বাজেটে কোভিড নিয়ে কোনো কিছু নেই। কিন্তু যে প্রণোদনা প্যাকেজের কথা আজাদ স্যার বললেন, কিংবা স্বাস্থ্যক্ষেত্রে সরকারের প্রতি বছর যে বাজেট থাকে, সেই বাজারের অনেক বড় একটা অংশ, প্রায় 28% খরচ করার সামর্থ্য থাকে না, অর্থাৎ মানে খরচ করার সময় থাকে না। এই হোমওয়ার্কগুলোও কিন্তু থাকে না, কিন্তু চোখের সামনে যে বিষয়টি থাকে সেটি নিয়েই অনেক বেশি কথা হবে, হইচই হবে। তারপর কখন সেগুলো আমাদের সমাজ থেকে চলে গেল আমরা একটু মুখ ফিরিয়ে দেখবো না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটি কেন আমরা আপনাদের কাছ থেকে শুনবো, আমাদের সঙ্গে আরো যারা আছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিন্তু আমি একেবারে ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন।
দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ, করোনায় 6 মাস আমাদের আজকের বিষয়। আমাদের সঙ্গে আলমগীর ভাই আছেন। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একটা একেবারে টেকনিক্যাল প্রশ্ন, মানে আপনাকে এই অর্থনীতি, বিনিয়োগ কিংবা এই কি করলে কি হতো সেটার মধ্যে আনতে চাই না। একেবারে একজন অধ্যাপক ডক্টর সমীর সাহা, তিনি সাম্প্রতিক সময় একটি পত্রিকার সঙ্গে ইন্টারভিউতে বলেছিলেন যে আমাদের দেশে যেভাবে ধীর গতিতে সংক্রমণটা চলছে, তাতে অন্য দেশের মতো একেবারে বড় কোনো পিক আসবে এরকমটা তিনি মনে করছেন না। তারপর তিনি বলছেন যে এই যে ধীরে চলার কারণে আস্তে আস্তে এটা একসময় শেষ হয়ে যাবে, এমন একটি কথা। এই কথা কি আমরা বলতে পারি? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আসলে সমীরদা খুব ভালো বিশ্লেষণ করেন ভাইরাসের সিকোয়েন্স এবং জিন। আমরা এক করানোর লোক, মলিকুলার বায়োলজি আমারও সাবজেক্ট, ওনারও সাবজেক্ট। এবং আমরা যদি মলিকুলার বায়োলজি বা সিকোয়েন্সিং যেটা দেখি সারা পৃথিবীতে, সিকোয়েন্সিংটা হচ্ছে সেটা হলো একদম খুবই ইন্টারেস্টিং। এটা প্রফেসর আজাদ সাথে শেয়ারও করেছি আগে, যে সারা পৃথিবীতে সবচেয়ে স্লো মিউটেটেড ভাইরাস হলো সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করছি গত 9 মাস যাবত এই যে করোনা ভাইরাস অর্থাৎ SARS-CoV-2, এই ভাইরাসটির মিউটেশন সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের চেয়েও কম। এখন মিউটেশন বেশি হলে কি হতো? বেশি হলে এটা সংক্রমণ সক্ষমতা বাড়তে পারতো, কমতেও পারতো। সো আমরা মানে ভাইরাস নিয়ে কাজ করি, আমরা একটা সময় চিন্তা করেছিলাম যে ভাইরাসের হয়তো অনেক মিউটেশন হবে, তাহলে যে ভ্যাকসিন আবিষ্কারের কথা চিন্তা করা হচ্ছে, থার্ড ফেজ ক্লিনিক্যাল ট্রায়ালের 11টা ভ্যাকসিনের 10টাই ডিএনএ বেসড বা এমআরএনএ বেসড ভ্যাকসিন, তাহলে কিন্তু একটা মানে যদি মিউটেশন হয় আমরা একটা বিপদে পড়ে যেতে পারি। তো সেদিক দিয়ে ভালো খবর যে খুব অল্প অল্প মিউটেশন হচ্ছে, এবং সেখানে আমরা যে ভ্যাকসিন গুলো এখন কার্যকর হবে। আর আমি এই সাথে একটা কথা বলে নিই, ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের সাকসেস হচ্ছে 10 to 30%। আমরা যেভাবে পৃথিবীর সকল ভ্যাকসিন নিয়ে এখনই নেমে পড়বো মনে করছি, বাস্তবতা সেটা নাও হতে পারে। আমাদেরকে মানুষের স্বাস্থ্য, সেফটি এবং এফিকেসি দেখেই নামতে হবে। তবে যেটা সমীরদা বলেছে, আমাদের কিন্তু যে সারা পৃথিবীতে যেরকম এক্সপোনেনশিয়ালি একটা পিক হয়ে গেছে, যে আজকে 1000, কালকে 10,000, তারপরে আস্তে আস্তে কমতে শুরু করেছে, আমাদের কিন্তু এরকম হয়নি। আমাদের মের শেষের দিক থেকে বাড়তে শুরু করেছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে এসে আমরা আমাদের 4,000 পর্যন্ত রোগীর সংখ্যা হয়ে গেছিল প্রতিদিন। এবং সেখান থেকে আবার যখন কমা শুরু হয়েছে, আমাদের যেমন বেড়েছে আস্তে আস্তে, কমবেও আস্তে আস্তে। এবং এর ভিতরে আমরা অনেকগুলো ঝুঁকি পার করে এসেছি, আপনারা দেখিয়েছেন। এবং সেই ঝুঁকিগুলা পার করার পরেও এখন গত 1 সপ্তাহ যাবত আমরা যেই সংখ্যা পাচ্ছি ইনফেক্টিভিটি, সেটা যদি এরকম থাকে, এরকম থাকাও অনেক কিছুর উপর নির্ভর করে। সেটা সবচেয়ে বেশি নির্ভর করে আমাদের সবার সচেতনতা এবং স্বাস্থ্যবিধির উপর। এবং সেটা যদি এরকম ধীরেও কমতে থাকে, তাহলে আগামী 2 সপ্তাহ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে এইরকম আস্তে আস্তে কমতে শুরু করেছে কিনা। এর ভিতর যদি আমরা কোনো ঝুঁকি না তৈরি করি এবং স্বাস্থ্যবিধি গুলোর উপর জোর দিই, তাহলে এরকম হবে। তবে একটা কথা সারা পৃথিবীতে যেটা বলা হচ্ছে, যে শীতকালে আসলে অনেক বেড়ে যাবে। ইউরোপ আমেরিকার শীত আর বাংলাদেশের শীত কিন্তু একরকম। স্যার, একদম কৃতজ্ঞ আপনার প্রতি যে শীতকাল এলে বেড়ে যাবে। আমাদের অনেক বিশেষজ্ঞ তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মতামত দেন, এবং তখন বলছেন যে এখন এই পরিস্থিতি, শীতে কি হবে। এবং মানে এই কথাটি পরিষ্কার করার জন্য যে অর্থাৎ ইউরোপের শীত আর আমাদের শীত কি এক কথা হলো? এক তো নয়, আমাদের ইউরোপের শীত আর আমাদের শীতকাল মিলাইলে আসলে আমাদেরটা ওদের স্প্রিং এর মতো হয়, সো বসন্তকালের মতো ওদের। সো সেটা যেটা হয় যে, আর এই ভাইরাসটাকে নিয়ে আমি প্রথম থেকে আপনাদের সাথেও কথা বলেছি যে টেম্পারেচারের সাথে এইরকম একটা নতুন ইনভেলপ ভাইরাসের সম্পর্কটা আপাতত আমাদের তৈরি করার দরকার নেই। এবং আপনারা দেখেছেন এটা ডিসেম্বরে শুরু হয়েছে, কোথায় শুরু হচ্ছে? হয়েছে সেখানে -8 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পায়। এবং তারপরে কিন্তু সারা পৃথিবীতে পুরো সামার সারা পৃথিবীকে ভোগাচ্ছে। সো এখন এই জন্য আমরা বলবো টেম্পারেচারের উপর ডিপেন্ড না করে আমাদের যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সরকার শুধু করবে না, এখানে সামাজিক সংগঠন দরকার। আমি আজকেও কোথাও বলেছি যে আমরা যদি আমাদের যে কোনো বিপদে, এবং 2000 সালে আপনাদের মনে থাকার কথা,
আমি অনেকের সাথে যোগাযোগ করতাম তখন, যে ডেঙ্গিতে আমরা যখন সামাজিক সংগঠনগুলা, এনজিওস গুলা সরকার আহ্বান করলো, সবাই রাস্তা নেমে ঢাকা শহর 2 সপ্তাহ আমরা পরিষ্কার করে ফেললাম। আমরা এখন সামাজিক সংগঠনগুলোকে দেখি না, বলে যে করোনার ভিতর আমরা বের হব। করোনার ভিতর অনেকেই বের হচ্ছে, আমরা একদিনও ঘরে বসে থাকি না। সো আমরা তো ফ্রন্টলাইনার যারা আছে তাদের সাথে সাহায্যকারী দরকার। সেখানে যেমন তারা করতে পারে এই ক্যাম্পেইন গুলাতে, মাস্কের ক্যাম্পেইনটা করতে পারে। আরেকটা যেটা হয়, আমরা সবাই বলি স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে। কোথায় হাতটা ধুইবো আমি এই শহরে? তাইলে আমাদের যারা ক্ষমতাবান ব্যক্তি আছেন, বিত্তশালী লোক আছেন, তারা যদি 500 মিটার পর পর আমাদেরকে একটা হ্যান্ড ওয়াশিং স্টেশন করে দিতেন এবং সেটা মেনটেনেন্স করতেন, তাহলে আমি সাধারণ মানুষকে এই কথাটা যখন বলি। স্যার আমি আসবো, আমাদের সঙ্গে আরো যারা আছেন তাদের কাছে একটু যেতে চাই। খান মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, কিছুক্ষণ আগে স্যার আপনি বেশ কিছু তথ্য উপাত্ত দিচ্ছিলেন আমাদের সুস্থতার জায়গাগুলো নিয়ে, কিন্তু আজকে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে, যে আমরা প্রথম মাসে অর্থাৎ মার্চে 165 জন সুস্থ হলো। কিছুক্ষণ আগে আপনি পরিসংখ্যান দিয়ে বলার চেষ্টা করেছেন যে এই যে বিষয়গুলো, প্রথম মার্চে 165 জন, পঞ্চম মাসে এসে এই গেল মানে আগস্ট মাসে আমরা একেবারে 67,482 জন আমাদের সুস্থ হয়েছে। এই সুস্থতার ধারা 6 মাসে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আগামী 6 মাস কি হতে পারে? তাহলে তো একটা ফোরকাস্ট পেতেই পারি। মানুষের ভয় ডর কিংবা প্রথম দিকে যে ধরনের প্রচার, অপপ্রচার, গুজব সবকিছুর মধ্য দিয়েই তো যেতে হয়েছে, তাই না? কি বলার আছে স্যার? স্যার একটু আনমিউট করবেন আপনার অডিওটি একটু। হ্যাঁ, আবুল কালাম আজাদ স্যার, আপনি একটু আনমিউট করবেন অডিওটি আপনার। জি, আচ্ছা, ধন্যবাদ। আবার আমি তো একটা কথা হলো যে যদি এই রেশিওটা থাকে তাহলে তো খুবই ভালো কথা, যে আমাদের আপনার 68.6% আমাদের রিকভারি। আসলেও তাই, কোভিড তো একটা সময় আপনার ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো হয়ে যাবে, যে আপনার কিছু কিছু সিজনাল অ্যাটাক করবে, কিছু মানুষ এফেক্টেড হবে, আবার ভালো হয়ে যাবে। ইনফ্লুয়েঞ্জা আমাদের এরকম প্যান্ডেমিক হিসেবে আমাদেরকে অনেক মানুষকে হত্যা করেছে। তারপরে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষই আমরা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেই না। আমরা স্পেশাল সিচুয়েশনে যাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক কম থাকে এবং আমরা কিছু ওষুধ প্রয়োগ করব যেখানে তার রোগ প্রতিরোধ ব্যবস্থা আরো কমে যাবে, তখন আমরা সাধারণত এরকম ভ্যাকসিন গুলো দেই। এখন আমাদের যেটা প্রধান বিষয় হচ্ছে এই যে ভালো হওয়ার হার, সুস্থতার হার। একটা ভালো দিক হচ্ছে যে করোনা ভাইরাসের, আমরা সব সময় বলি, এটা সাধারণ মানুষও জানে, যে 80% লোক এমনিতেই ভালো হয়, মাইল্ড সিমটম তারা প্রকাশ করেন, তাদের তেমন বেশি কিছু হয় না। তাহলে এই জায়গাটা দিয়েই আমরা কিন্তু যাদের ডিটেকশন হয়েছে, যারা টেস্ট করতে পেরেছেন, আমরা বলতে পারছি যে আমাদের অনেক অনেক রোগী ভালো হয়েছে। 2 নম্বর, আমাদের এই যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে যারা ভর্তি হয়েছেন বা যারা গিয়ে চিকিৎসা নিয়েছেন বা যারা বাসায় বসে চিকিৎসা নিয়েছেন, মাইল্ডের চাইতে একটু বেশি সমস্যা, এবং যাদের রিস্ক ফ্যাক্টরও কয়েকটা ছিল কিন্তু তারা হসপিটালে যেতে চাননি, তাদেরও কিন্তু আমাদের সুস্থতার হার একটা অনেক বড়। তাহলে এই জায়গাগুলো আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট। কিন্তু একটি বিষয় আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আমরা এই 6 মাসে আমাদের এই যে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি সাধন করেছি। আমরা আমাদের সবচেয়ে বড় জিনিস হলো কয়েকটি ওষুধ দিতে হয়, সেই ওষুধগুলোর ব্যবস্থা আমরা করেছি। আমরা অক্সিজেন যে সাপ্লাই করার যে কতগুলো ব্যবস্থা, এবং সেখানে বিভিন্ন মাত্রার অক্সিজেন দিতে হয়, সেগুলোরও আমরা মাত্রা অনুযায়ী আমাদের অসাধারণ প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, এবং আমরা এটা আপনার সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই করেছি। আমরা 50 থেকে 60 লিটার যাদের অক্সিজেন দরকার সেটাও আমরা আপনার আগে যেরকম আপনার ভেন্টিলেটর নিতে হতো, এটা আমরা হাইফ্লোনাজাল ক্যানুলা দিয়ে দিচ্ছি। তার চাইতে কম আরো বিভিন্ন যন্ত্রের মাধ্যমে দিচ্ছি। এটা করে আমাদের রিকভারি কিন্তু অনেক, এবং এই রিকভারিটা আমাদের, আমরা মনে করি যে আমাদের এই অত্যন্ত সীমিত পরিসরে, আপনার পৃথিবীর যে কোনো দেশেই দেখেন যে আপনার তাদের যে আপনার যারা বেশিরভাগ লোক যদি আইসিইউতে বা ভেন্টিলেটরে না যেতে হয়, তাদের মধ্যেও কিন্তু রিকভারি রেটটা বেশি। কিন্তু যাদেরই আপনার সিরিয়াস কোমরবিডিটি থাকে বা রিস্ক থাকে, তাদের ক্ষেত্রে আমাদের দেশেও অনেকে আমাদের প্রশ্ন করেছেন, এবং কয়েকদিন আগে বিভিন্ন পত্রিকাতেও বড় নিউজ এসছে যে আমাদের মৃত্যু হার আমরা কমাতে পারছি না কেন।
আমাদের মৃত্যুহার যেটা রয়েছে, এবং সেটা নিয়ে আমাদের অনেক কথা আমাদের জবাব দিতে হয়েছে। তো আমরা বলছি যে ডেফিনেটলি প্রত্যেকটা মৃত্যুই আমাদের জন্য চিন্তার বিষয়। আমরা মৃত্যু যদি শূন্যতে নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো, এবং আমরা সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। এবং আমাদের এই কারণে আমরা সবাইকে আহ্বান করছি, আপনি যদি সিমটম হয় তাহলে আপনি বাসায় বসে থাকবেন না, আপনি হসপিটাল আসবেন। এবং অনেকে আমাদের এখানে 2 মাস আগে ট্রেন্ডটা হলো তারা অক্সিজেন সিলিন্ডার কিনে বাসায় রাখলেন, কিন্তু ওই অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন দেওয়ার ক্ষমতা হচ্ছে 2 থেকে 6 লিটার। স্যার স্যার এইটুকু অক্সিজেনে যারা এই যে অক্সিজেন ভুল বোঝাবুঝিগুলো এবং এই যে অতি সাবধানতা, আমরা এরকম অসংখ্য শিল্পপতিকে চিনি, নাম বললে সবাই চিনবো আমরা তাদেরকে, তারা বিভিন্ন নামি দামি হাসপাতালের আইসিইউ বেডগুলো ভাড়া নিয়ে রেখে দিয়েছেন, অর্থাৎ তারা যদি আক্রান্ত হন তারা যাবেন, মানে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু বাংলাদেশ সময় পার করেছে। স্যার এই বিষয়গুলো নিয়ে একটু আসতে চাই, আমাদের সঙ্গে মানে আরেকজন আজাদ স্যার আছেন, তার কাছে যাব। স্যার এই যে রাতারাতি এই 6 মাসের মধ্যে স্কুলগুলো ডিজিটাল হয়ে গেল, এবং আপনি যেমনটা দেখবেন যে সরকারের কি প্রাণান্তকরণ একটা চেষ্টা ছিল সবসময় যে স্কুলগুলোতে যেন শিশুরা শেখে ইত্যাদি ইত্যাদি, কিন্তু কেউ যেন কথা শুনছে না। কিন্তু মার্চের 8 তারিখের পর অনেকটা বাধ্য হয়েই হোক, শিক্ষাবর্ষের জন্যই হোক অথবা শিক্ষার্থীদের চাপেই হোক, সবাই এখন ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস করছে, ক্লাসমেন্ট জমা দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, মূল্যায়ন হচ্ছে, সবকিছু হচ্ছে। এই ব্যাপারটাকে কি বলবো স্যার? ধন্যবাদ প্রণব। যেটা দিয়ে শুরু করেছিলেন করোনা বাণিজ্য যারা করেছে, সাবরিনা অথবা শাহেদ, তারা আদালতের সামনাসামনি হচ্ছে, কিন্তু জনগণের আদালতে ইতিমধ্যেই খুব ঘৃণ্য ব্যক্তির স্থান তারা দখল করে নিয়েছে। আপনি যে স্পেসিফিক যে জিনিসটা বললেন সেটা হচ্ছে যে এই যে শিক্ষা, আপনি শিক্ষার একটা পার্ট বলেছেন, একটা পার্ট কিন্তু না। সেটা হচ্ছে যে আমরা শহর এলাকায় যেখানে ডিজিটাল প্ল্যাটফর্মে ছেলে মেয়েরা ক্লাস করতে পারছে তারা কিন্তু বেশ ভালো করছে, কমফোর্টেবল। এখানে আমাদের টিচারদেরও অনেক শিক্ষা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ছাত্ররা লেখাপড়া শিখছে। কিন্তু ধরুন যে এখন পর্যন্ত যেভাবে ডিজিটাল ডিভাইস বিতরণ হয়েছে, যেভাবে আপনার ওয়াইফাই ব্রডব্যান্ড গ্রামগঞ্জে গেছে, আরো খানিকটা যেতে হবে। মানে এখানেই হচ্ছে এই চ্যালেঞ্জকে অপরচুনিটিতে কনভার্ট করা। যেমন ধরেন যে আগামী জানুয়ারিতে বই দেওয়া হবে, তার উপরে কি এই বইয়ের বদলায় কি আমরা তাদের হাতে ট্যাব তুলে দিব, সেই চেষ্টা করছি কিনা। এটি আমি আইসিটি মন্ত্রণালয় এবং আমাদের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলেছেন দে আর ওয়ার্কিং অন দিস। যদি আমরা বইয়ের বদলায় তাদের হাতে ট্যাব তুলে দিতে পারি, এবং যদি আমরা এই ইনফ্রাস্ট্রাকচার, যেটা ডিজিটাল ডিভাইসের জন্য ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনেট এন্ড ওয়াইফাই, এটা যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে পরিপূর্ণভাবে আমরা শিক্ষার ব্যবস্থাটা সেখানে করতে পারবো। আর একই সাথে হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট, আপনি খেয়াল করেন যে আমাদের অনেক দুর্বলতা আছে, কিন্তু মানে এন্ড জাস্টিফাইজ দি মিনস, এক কথায় যেটা বলি, আমাদের মৃত্যু 5,000-এর কম, 4,552। একটা মৃত্যু কাম্য না, আমাদের বিশেষজ্ঞরা বলেছেন। কিন্তু আপনি টোটাল আক্রান্ত এবং টোটাল মৃত্যু এটা যদি মিলিয়ে দেখেন, পাশাপাশি আমি বলবো আমাদের জিডিপি গ্রোথ যেভাবে পৃথিবীর অন্য দেশগুলোকে ধস নেমে গেছে, আমরা কিন্তু সে অবস্থান, আমরা বেশ ভালো অবস্থায় আছি এখন পর্যন্ত। ইনোভেশনের 2-4টা কাজ শুরু হয়েছিল, আমরা দেখেছি এই যে অক্সিজেনেটর, যেটা দিয়ে অক্সিজেন সাপ্লাই করে, আমাদের তরুণরা এরকম যন্ত্র আবিষ্কার করেছেন, দেখিয়েছেন তারা। আমি জানি না সেগুলোর গবেষণা কতটা হয়েছে, সেগুলোকে ডেভেলপ করার কি কাজ হয়েছে। আমাদের একটা কোম্পানি, তারা ভেন্টিলেটর তৈরি করা, আইসিইউর যে বেডগুলো তৈরি করা, এই বিষয়গুলো তো আমাদের উৎসাহ দেওয়ার প্রয়োজন আছে, যেটা থেকে আমরা শুধু নিজেদের প্রয়োজন না, আমরা বাইরেও এক্সপোর্ট করতে পারি। আমরা পিপিই ইতিমধ্যে কিন্তু পিপিই প্রোডাকশন করে আমরা অনেকগুলো পিপিই বিক্রি করেছি। আমি এটা বলতে চাই যে এভরি চ্যালেঞ্জ ব্রিংস অপরচুনিটি, এটা মাথায় রেখে যদি আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করি, তাহলে পরে এই যতগুলো বিপদ আছে, আমরা শিক্ষার সামনের দিকে এগিয়ে যাব, হেলথের ডেভেলপমেন্ট করব, আমরা দুর্নীতি বন্ধ করব, আমাদের জিডিপি ধরে রাখবো, আমরা বৈদেশিক মুদ্রা আয় বাড়াবো, আমরা ইনোভেশনটাকে উৎসাহ করব। এবং আমি এইটুকু বলে শেষ করবো, পরে ফ্লোর পাবো না, সেটা হচ্ছে যে মাস্ক এবং হাত ধোয়া, যেটি আমাদের একজন চিকিৎসক সহকর্মী বলেছেন, এটি খুব রিলিজিয়াসলি জোরে সোরে যদি আমরা প্রচার করতে পারি সকল লেভেলে। আমি এক জায়গায় বলেছিলাম যে টিচারদের এখন কাজ নাই,
যদি টিচারদেরকে আমরা মোটিভেট করতে পারি যে আপনার দায়িত্ব হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদেরকে এটা বোঝানো যে তুমি মাস্ক পরবে এবং যখনই জনসমক্ষে যাবে এবং তোমার পরিবার এবং তোমার আশেপাশে আত্মীয় স্বজনদেরকে এটা বলবে। আমি মনে করি যে এই টিচার যদি স্টুডেন্টদেরকে বলে দেন চাইল্ড টু প্যারেন্ট, এটা আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা তারা প্রায়ই বলেন যে চাইল্ড টু প্যারেন্ট ইজ ওয়ান অফ দি বেস্ট মেথড মেসেজ ডিসেমিনেশনের জন্য। এই কাজটি যদি করতে পারি আমি মনে করি যে আমরা করোনা যেভাবে সামাল দিয়েছি এখন পর্যন্ত আগামীতে আরো ভালো করতে পারবো আমরা। ধন্যবাদ স্যার। আমি আপনাকে শুধু প্রশ্নটা ধরিয়ে রাখতে চাই যে আমরা এই কোভিডের সময়ে বিভিন্ন অর্থনীতিবিদের মন্তব্য শুনেছিলাম, একেবারে সুনামধন্য সব অর্থনীতিবিদদের, যে আমার প্রবৃদ্ধি নেগেটিভ প্রবৃদ্ধি হবে, কিছুটা হলেও হতে পারে, ঠিক এইভাবে অর্থনীতিবিদরা কথা বলেছেন, আমাদের আর্কাইভে আছে সেগুলো। কিন্তু আমরা 6 মাসে যখন দাঁড়িয়ে দেখলাম যে আমাদের এক্সপোর্ট প্রায় আগের তুলনায় 48.2% বেড়েছে, তখন আমার কাছে মনে হয়, কিংবা আমি মাছের উদাহরণই হিসেবে বলতে চাই যে আমরা চতুর্থ উৎপাদনকারী দেশ ছিলাম, সেটি এই কোভিডের এই সময়টিতে আমরা এসে দ্বিতীয় বৃহত্তম মাছ রপ্তানি উৎপাদনের দেশ আমরা পরিণত হলাম। তাহলে যারা অর্থনীতিবিদ হিসেবে টেলিভিশনে কথা বলেন, খবরের কাগজে লিখেন যে 2 যোগ করলে তো 4ই হবে, 4 না হওয়া আর অন্য কি সম্ভাবনা আছে সেটিও তো অর্থনীতিবিদদের খুঁজে বের করার দায়িত্ব। সমস্যাটা কোথায়? আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। মোশাররফ স্যার আছেন। স্যার, আপনার কাছে আমি শুধু প্রশ্নটা ধরিয়ে রাখবো যে এই গেল 6 মাসে আমরা যদি অর্থনীতি কিংবা সামগ্রিক বিষয়গুলি শুনি যে বিশ্ব খাদ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী 2.6% খাদ্যদ্রব্যের দাম বিশ্বব্যাপী বেড়েছে, অর্থাৎ চীনের মতো দেশ এখন খাদ্য সংকটে পড়তে যাবে, কৃষি উৎপাদন কম হবে, সেটি আনুষ্ঠানিকভাবে তাদের গণমাধ্যম বলছে। আর বাংলাদেশে গেল 6 মাসে 10 থেকে 15 মিনিটের জন্য বাসাবাড়িতে বিদ্যুৎ চলে গেছে, এরকম উদাহরণ আমরা বলতে পারবো কিনা? নিত্যপণ্যের সরবরাহ, কাঁচা বাজার, কাঁচা সবজি নিশ্চিত ছিল, স্বাভাবিক ছিল, কি করে সম্ভব হলো? আপনার কাছ থেকে শুনবো। একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি। এটিএন নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটিএন নিউজ। করোনার 6 মাসে আমাদের কি কর্মকাণ্ড সেটি নিয়ে কথা বলছিলাম। আমরা বিরতির আগে মোশাররফ স্যারের কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে বিশ্ব খাদ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী 2.6% বিশ্বে খাদ্যশস্যের দাম বেড়েছে। তো বাংলাদেশে সবকিছু স্বাভাবিক, কিভাবে সম্ভব হলো? এই বিষয়গুলো আমরা আলোচনা শুনি না কেন? মোশাররফ স্যার কি জানাবেন? একটু আগে আপনাদের যে নিউজ হেডলাইনে সেখানেও একটা জিনিস দেখিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিশ্বে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় একটি উদাহরণ। সত্যিই আমরা একটা রেজিলিয়েন্ট জাতি, যে কোনো ধরনের দুর্যোগ বলেন সেটা আমরা মোকাবেলা করার আমাদের শক্তি আছে, আমাদের যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি সেগুলিও রয়েছে। তো বর্তমানে আপনার দেখেন যে এটা দোষের কিছু নাই যে আমাদের যে গতিতে দেশ এগিয়ে যাচ্ছিল 8+ গ্রোথ, এখন কেন 4% বা 5% হলো, এটা একেবারেই দোষের কিছু নাই। পৃথিবীর বড় বড় অনেক অর্থনীতিবিদ বলেছেন যে এখন টিকে থাকাটাই সবচেয়ে বড়। তো সেখানে বাংলাদেশের অগ্রগতি অর্জন যথেষ্ট ভালো। পৃথিবীর অন্যান্য দেশে দ্রব্যমূল্য বেড়েছে, আমাদের দেশে বেড়েছে কিন্তু আনুপাতিক হারে কম। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, বাজারে বন্দরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে কোনো জিনিসের কিন্তু কোনো ক্রাইসিস হয় নাই। ইন্টারন্যাশনালি যেসব দ্রব্যের দাম বেড়েছে সেগুলি আমাদের এখানে সামান্য কিছু বেড়েছে, কিন্তু আপনি আন্তর্জাতিক পরিমাপে সেটি অসহনীয় হয় নাই, এটি একটি বিষয়। আরেকটি হলো উৎপাদন বাধাগ্রস্ত হয় নাই। বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ হলো স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, এইগুলি কিন্তু
ক্ষতিগ্রস্ত হলেও অল্প সহায়তা পেলেই তারা আবার ঘুরে দাঁড়াতে পারে। আর বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন খাতে যেভাবে 1,13,000 কোটি টাকার মতো প্রণোদনা ঘোষণা করেছেন, এর মধ্যে বড় বড় শিল্পগুলি এবং অন্যান্য এরা কিন্তু প্রণোদনার অধিকাংশ টাকা পেয়ে গেছে। স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু নীতিগত কারণে এখনো সব টাকাটা দেওয়া সম্ভব হয় নাই, কিন্তু অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে যদি সবাই পেয়ে যান তাহলে যারা এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত তারাও কিন্তু আবার পুরো দমে শুরু করতে পারবে, মানে প্রোডাকশন শুরু করতে পারবে, মানুষের যে এমপ্লয়মেন্ট হবে। আর একইভাবে আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের এন্টারপ্রেনিয়ার্স যারা আছে তারা কিন্তু এ পর্যন্ত, বিশেষ করে যে রেডিমেড গার্মেন্টস এর যারা নাকি ব্যবসায়ী, তারা কিন্তু এই তাদের ব্যাপক অভিজ্ঞতা থেকে নেগোসিয়েশন স্কিলটি খুব ভালো অর্জন করেছেন এবং সরকারও সহায়তা করছেন। কাজেই দেখেন যে এক্সপোর্টের ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে, ইউরোপ আমেরিকার সাথে কথাবার্তা বলে তারা কিন্তু আবার পূর্বের এক্সপোর্টে ফিরে এসেছে। কাজেই আমি বলবো যে আমাদের নিরাশ হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ আমাদের দেশে দুর্ভিক্ষ কিংবা এই মহামারীর কারণে দুর্ভিক্ষ বা এইগুলিতে আমাদের সম্ভাবনা নাই। তো আরেকটা হলো যে বিশ্ব ব্যাংক সহ IMF বা অন্যান্য যত আন্তর্জাতিক সংস্থা আছে তারা যেরকম বলেছিল যে বাংলাদেশের গ্রোথ 1% বা 2% এরকম হবে, সেটিও আপনার যত এই যে কিছুদিন আগে আপনারা যে গ্রোথ ডিক্লেয়ার করা হলো সেটির আবার সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় যে পরিসংখ্যানগত কিছু সমস্যা আছে। যদি সমস্যা থাকেও এটি আপনি এই প্লাস মাইনাস করে খুব বেশি নিচে নামাইতে পারবেন না। এই 1% আমি শুধু একটু স্যার আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে যে সমালোচনাটা করা হলো বাংলাদেশের স্ট্যাটিস্টিকের, এই যে বাংলাদেশের যে সমস্ত স্ট্যাটিস্টিক দেয়া হয় সেটি নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সেটি পেতে তাদের কিছুটা সমস্যা হয়। মানে সমালোচনাটা ছিল এরকম যে অর্থাৎ পান তারা, কিন্তু একটু দেরিতে পান বা একটুখানি অনেক কথাবার্তা হয়, কিন্তু স্ট্যাটিস্টিক নিয়ে তাদের কোনো কমপ্লেইন নেই। অদ্ভুত ধরনের কথা, অদ্ভুত ধরনের সমালোচনা, সেটি আবার আমাদের দেশের কোনো কোনো গণমাধ্যম ঠিক উল্টো ভাবে পরিবেশন করলো। জানি না ইংরেজি থেকে বাংলা করতে গেলে এরকম ভাবে বাংলা করতে হয় কিনা, এটি একটি দিক। আবার সেই অর্থনীতিবিদদের কথা তো বললাম যে নেগেটিভ প্রবৃত্তি কিছুটা হলেও হতে পারে, যে আমি ধরেই নিচ্ছি যে নেতিবাচক। তাহলে উন্নত বিশ্বে যেখানে প্রতিনিয়তই অর্থনীতির পরিবর্তন হচ্ছে, দেখছেন এক্সপেরিমেন্টের মধ্যে দিচ্ছে, আমরা সে সমস্ত কথাই শুনি না, বরঞ্চ আমরা তাদের কথাই শুনি। স্যার আমি আসবো আপনার কাছে, আমার আরো কিছু তথ্য উপাত্ত আছে। আমরা অনেকক্ষণ ধরে ডাক্তার এতেশামুল হক চৌধুরীকে মানে বসে রেখেছি। স্যার একদম মানে কংক্রিটলি কিছু তথ্য উপাত্ত আমার হাতে আছে যে আমরা নকল হ্যান্ড স্যানিটাইজার বিভিন্নভাবে বাজার সয়লাভ হয়ে গেল এই 6 মাসে, এবং ভ্রাম্যমাণ আদালত করতে হলো, র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি, এরকম 135 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে জরিমানা এবং জেলও হয়েছে অনেকের। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে আমরা এই 6 মাসে দেখেছি যে সরকারের যে নীতি সহায়তা বা খাদ্য সহায়তা, সেখানে 111 জন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং মেয়র যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা, বরখাস্ত, এই কর্মকাণ্ডটি হয়েছে। এবং চিকিৎসাতে বিশেষ করে নকল মাস্ক এবং অন্যান্য, সাবরিনা শাহেদ, এরকম 18 সংখ্যাটি পাই। কিন্তু আমার কথা হচ্ছে যে 135, 111, 18 এর বাইরে এই যে লক্ষ লক্ষ ডাক্তার, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, তাদের অবদানকে কি আমরা খাটো করে দেখব? ধন্যবাদ আপনাকে। আপনার এই কথার প্রেক্ষিতে আমি আসলে এই মুহূর্তে আমি স্মরণ করতে চাই আমার 84 জন কিছু যারা এই করোনা পরিস্থিতিতে জাতির ক্রান্তিকালে তাদের সেবার মাধ্যমে নিজেদের জীবন উৎসর্গ করেছে। আসলে এগুলো আপনি আগেই বলেছেন যে নেগেটিভ নিউজ গুলা, যে আমাদের আগের একজন প্রিয় বক্তা বলেছেন যে নেগেটিভ নিউজ গুলো মনে হয় প্রচার করলে সেই গণমাধ্যম বা সেই যোগাযোগ মাধ্যমের কথা আমরা নাই ধরলাম, কারণ
এই ধরনের মহামারীতে সারা পৃথিবীতে যোগাযোগ মাধ্যমে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, কিন্তু গণমাধ্যমগুলো যেন নেগেটিভ খবর প্রচার করলেই তার এক ধরনের বাহবা বা প্রশান্তি তাদের আছে। এবং এখানে কিন্তু আবার একটা বিষয়ও আছে, আন্তর্জাতিক ভাবেও কিন্তু অনেকে এখানে ওই যে আমরা যেটাকে বলি ইংরেজিতে বলে ফিশিং করা, এখানে কিন্তু ফিশিং করছে। আন্তর্জাতিক ভাবে এই ধরনের ক্রাইসিস পরিস্থিতিতে অনেক গণমাধ্যম কিন্তু ফিশিং করেন, আমাদের এগুলো অতীত অভিজ্ঞতা আমাদের তাই করে। আমরা ওদিকে তাকানোর আমাদের সুযোগ নেই। আমরা শুধু তাকাবো যে আমাদের হাজার হাজার জনপ্রতিনিধি যারা এই ক্রান্তিকালে মানুষের সেবায় অনেকেই নিজেরা কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব। আমাদের যে পুলিশ বাহিনী, আমাদের যে ল অ্যান্ড অর্ডার শৃঙ্খলা, এখনো পর্যন্ত এত চমৎকার আইন শৃঙ্খলা রক্ষা রয়েছে এবং এখানে যে তাদের একটা কন্ট্রিবিউশন, তারাও শহীদ হয়েছেন। আমাদের সেনাবাহিনীর বীর জওয়ানেরা শহীদ হয়েছেন। স্বাস্থ্য খাতে আপনারা জানেন আমাদের চিকিৎসক নার্স অনবদ্য কাজ করছেন। এই যে টোটাল মানুষ যারা কাজ করছেন এবং এই সকল মানুষের কাজের যে এক ধরনের উদ্বুদ্ধতা আমরা দেখছি, আমরা অতীতেও দেখছি, আমাদের যখনই ক্রাইসিস আসে, আগের আলোচকরা বলেছেন আমরা অনেক সমালোচনা থাকে, টুকটাক পিছু টান থাকে, পিছন ধরে টানার একটা সকলে টানতে চেষ্টা করেন। তারপরেও অনেকগুলো গণমাধ্যম আছে যারা সৎভাবে সঠিকভাবে জাতিকে দিক নির্দেশনা দিচ্ছে, সেই জায়গাটুকু আমাদের ধরে রাখতে হবে। আর এই কথার মাধ্যমে শুধু একটি কথাই আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে করোনা মহামারীতে শুধু যে সরকারের দায়িত্ব রয়েছে, চিকিৎসকদের দায়িত্ব রয়েছে, স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব রয়েছে, আমাদের গণমাধ্যমের দায়িত্ব রয়েছে, তা কিন্তু নয়। জনগণকেও তাদের দায়িত্ব পালন করতে হবে, জনগণকেও স্বাস্থ্যবিধি প্রপারলি মেনে চলতে হবে। শুধুমাত্র গণমাধ্যম বলবে আর স্বাস্থ্য সেবকরা হাসপাতালে বসে অপেক্ষা করবেন আপনি কখন হাসপাতালে অসুস্থ হয়ে যাবেন, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই আপনি নিরোগ অবস্থায় আপনি থাকেন, আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন, অন্তত পক্ষে দুটি বিষয়, আপনি যদি মাস্ক পরিধান করতে পারেন আর একটু যদি আপনি সোশ্যাল ডিস্টেন্সিং করতে পারেন, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো। স্যার আমি আসবো আপনার কাছে। আলমগীর ভাই আছেন আমাদের সঙ্গে, একেবারে টেকনিক্যাল কথা বলতে চাই, কারণ বৈজ্ঞানিক মানুষকে বৈজ্ঞানিক প্রশ্নই করা উচিত। আলমগীর ভাই, আমি শুধু প্রশ্নটা রাখবো আপনার কাছে যে আজকে যেদিন আমরা আমাদের 6 মাসের কি কি হয়েছে সেই কথা বলছি, আজকে ইতালি এবং ফ্রান্সের যে মৃত্যুর হার সেটি কিন্তু সবাইকে চমকে দিয়েছে। তাহলে কি মানে তাদের কিন্তু 8 এবং 9 মাস চলছে, মানে ইতালি ফ্রান্সের কথাই আমরা যদি তথ্যপাত্র যা বলছে, তো সেখানে তাদের যখন আজকে অনেক বেশি সংক্রমণের হার বাড়ছে স্কুল বার রেস্টুরেন্ট সেগুলোতে, তাহলে কি এই ঝুঁকিটি আমাদের এখানে কতটা, মানে সেই প্রশ্ন তো উঠতেই পারে। আপনার কাছ থেকে শুনবো। একদম ছোট বিরতি নিয়ে আসছি, থাকুন এটি নিউজের সঙ্গে। আমরা একেবারে শেষ ধাপে পৌঁছে গেছি। আলমগীর ভাইয়ের কাছে আমার প্রশ্ন করাই ছিল, 8 এবং 9 মাস পর ইতালি এবং ফ্রান্সে আবারও নতুন করে সংক্রমণ, ঊর্ধ্বগতি, মৃত্যু সবকিছু কিন্তু বিশেষজ্ঞদের ভাবাচ্ছে আমাদের কি পর্যায়ে। আলমগীর ভাই কি জানাবেন? আচ্ছা, এখানে মানে একটা কথা মনে রাখতে হবে যে এটা সেকেন্ড ওয়েভের কথা বলা হয় কারণ পৃথিবী সবাই আসলে এটা উন্মুক্ত। আমাদের একটা ধারণা করা হয়েছিল যে এটা করেছিল সুইডেন, যে লকডাউন করে নাই, সকল অফিস খুলে রেখেছিল, যে একটা হার্ড ইমিউনিটি হয়ে যাবে। কিন্তু 6 মাস পরে যখন অ্যান্টিবডি টেস্ট করা হলো, দেখা গেল যে গড়ে 8.5% লোকের অ্যান্টিবডি ডেভেলপ করেছে। এবং সেই অ্যান্টিবডি নিয়ে নানাবিধ কথা আছে, এটা 3 মাস থাকবে না 6 মাস থাকবে, যে অ্যান্টিবডি আপনাকে প্রোটেকশন দিবে না, সেলুলার বা টি সেল রেসপন্স হবে, সেগুলো অন্য কথা। কিন্তু আমার যদি হার্ড ইমিউনিটি পেতে হয়, সেটার জন্য আমার মিনিমাম 68% হলে ভালো। এবং স্পেনে যে এত সংক্রমণ হলো, তারপরে অ্যান্টিবডি ডেভেলপ অনলি 5% বলে। নিউ ইয়র্কে অনেক করেছে, তাও 19%। সো এই যে আপনার যদি এই যে 8.5%, ইভেন 20% লোক যদি অ্যান্টিবডি ডেভেলপ করা অর্থাৎ ইনফেক্টেড হয়ে যায়, আরো 80% লোক রয়ে গেছে যারা এক্সপোজড হইলেই কিন্তু ইনফেক্টেড হবে। সো ইউরোপে যেটা হয়েছে, বিশেষ করে ফ্রান্সে এবং গতকাল 2 দিন ধরে ইংল্যান্ডেও একই কথা হচ্ছে, এবং ইতালিতেও একই কথা হচ্ছে স্যার। হ্যাঁ, ইতালিতে একই ঘটনা ঘটছে। সেটাতে হচ্ছে যে
টুরিস্ট অ্যালাউ করেছে একটা, দুটো হলো স্কুল কলেজ সব খুলে দিয়েছে। বিশেষ করে বারগুলা যেহেতু কনফাইন্ড থাকে এবং ভিতরে হলো যে অ্যাসোসিয়েশন নাই, এবং এইসব এলাকাগুলো যেটা মার্কিন যুক্তরাষ্ট্র দেখা গেছে যেসব স্টেটে অনেক কম ছিল, তারা বার খুলে দেওয়ার সাথে সাথে এক্সপোনেনশিয়ালি গ্রোথ করে গেছে। সো এই জন্য এই দ্বিতীয় সংক্রমণ আমরা যারা মানে আমাদের যাদের ইনফেকশন এখনো হয় নাই, তারা কিন্তু সবসময় এক্সপোজ। এবং যেহেতু একটা বড় সংখ্যক মানুষ লক্ষণ ছাড়া ঘুরে বেড়াবে, তো আপনি জানবেনই না যে আপনার আশেপাশে ভাইরাস নিয়ে একজন ঘুরে বেড়াচ্ছে। এই জন্যই সকল গ্যাদারিং বা অ্যাভয়েড করার জন্য বলা হয়। আটলান্টাতে দেখেন ইনফেকশন অনেক কম ছিল, তারা স্কুল কলেজ খুলে দিয়েছে, দিয়ে এখন ম্যাসাকার হয়ে আছে। জি স্যার, আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। আমরা মোশাররফ স্যার আছেন, স্যারকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। তার আগে আমাদের 2 আজাদ স্যারকে আমরা 1 মিনিট বলার সুযোগ দিতে চাই। প্রথমে আবুল কালাম খান, মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, যে সবাই সব জায়গায় জোরে সোরে যে কথাটি বলছে, আমরাও বলছি, আমরাও এটি নিউজ থেকে প্রচারণা করতে চাই। আবারও আপনার কাছ থেকে শুনবো এটি নিউজের দর্শকদের জন্য মাস্ক, মাস্ক এবং মাস্ক। স্যার কি বলবেন? ধন্যবাদ। এটা এত বেশি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এবং একটু আগে যখন আপনি ইতালি এবং ফ্রান্স, জার্মানির কথা বলছিলেন, আমি ওই গত পরশু খবরে দেখলাম ইতালিতে মাস্ক বিরোধী আপনার প্রতিবাদ হচ্ছে, তারা মাস্ক পুড়িয়ে দিচ্ছে। মানে আপনার মানুষের উদ্ভ্রান্তি এমন একটা পর্যায়ে গেছে। প্রথম দিকে কিন্তু ইতালির এক্সাম্পল আমরা দিতাম এপ্রিল মে মাসে, যে ইটালিয়ান আপনার পিপল অত্যন্ত সিভিলাইজড ওয়েতে তারা বাসায় থাকতেন এবং স্ট্রিক্টলি তারা লকডাউন মানতেন। কিন্তু ইউরোপ কেন এই আচরণটা করলো এবং মাস্ক পরবে না, এটা অত্যন্ত কঠিন বিষয়। এবং তার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংক্রমণের হারটা এত বেশি বেড়ে গেছে যে একই রকম ভাবে আমেরিকাতেও তাই। আমেরিকায় কোনো একটা বিচে আপনি পাবেন না যেখানে অসংখ্য মানুষ নেই, এবং তারা অলমোস্ট স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছে। তো আমরা এই জায়গাটায় আমরা এই বিলাসিতা মানতে পারি না। আমরা মনে করি আমাদেরকে আবার আগের জীবনে ফিরে যেতে হবে। আমাদের অনেকগুলো পজিটিভ অ্যাচিভমেন্ট রয়েছে এই করোনা ভাইরাসের মধ্যেও, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যথেষ্ট প্রাজ্ঞ যে দিক নির্দেশনা, সেটা যদি আমরা মেনে চলি এবং মানুষ যদি শুধুমাত্র সচেতন হয়। আমার আগে একজন বক্তা অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমাদের এই চিকিৎসা ব্যবস্থার যা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং 3 নম্বর হচ্ছে জনগণের। এই জনগণকে সবাই মিলে সচেতন করলেও লাভ হবে না, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের ওই নিরাপদ স্বাস্থ্যবিধি মানতে হবে। তাহলে স্যার অসংখ্য ধন্যবাদ। আমি আবুল কালাম আজাদ স্যারের কাছে যেতে চাই। স্যার, শেষ কথা আপনার কি হবে? আপনি যেটা বলেছিলেন যে অর্থনীতির সাধারণ তথ্য আমাদের খুব খারাপ অবস্থা হয়ে যাবে, এই কথাটি ধারণা ছিল। এটি সাধারণ তথ্য হিসেবে হয়তো ঠিকই আছে, কিন্তু ধরেন যে করোনার তথ্য অনুযায়ী যেভাবে ইটালি, স্পেন, আমেরিকাতে যেভাবে সংক্রমণ বেড়েছে, আমাদের রেজিলিয়েন্সটা একটু ডিফারেন্ট টাইপের, যার ফলে কিন্তু আমাদের স্বাস্থ্য মানে হেলথ স্ট্যান্ডার্ড অনেক কম হওয়ার সত্ত্বেও আমাদের কিন্তু রোগের সংক্রমণটা তেমনটা হয়নি। এবং একইভাবে অর্থনৈতিক সাধারণ তথ্য তারা হিসাব করেছেন বটে, কিন্তু আমরা যে খুব রেজিলিয়েন্ট জাতি, 9 মাসে স্বাধীন হয়েছি আমরা একটা মানে প্রশিক্ষিত সোলজারদের বিরুদ্ধে, এই কথাটা ভুলে গেছিলেন। আমরা অর্থনীতিকে খুব দ্রুত ঘুরিয়ে দিতে পারি, বঙ্গবন্ধু সেই কথা দাবায় রাখতে পারবে না। মানে প্রধানমন্ত্রী বলেছিলেন যখন কৃষি শ্রমিকের অভাব হলো, ঝাঁপিয়ে পড়লো নেতা কর্মীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাদামওয়ালা অথবা রিক্সাওয়ালা, সাধারণ মানুষ সকলে ধান কেটে দিল। খুব ম্যাজিকের মতো কাজকর্ম হয়েছে। নতুন নতুন অনেকগুলো জিনিস হয়েছে, ইয়দের অনেক উদ্যোগ হয়েছে, বিদ্যানন্দের নাম এখন মুখে মুখে ভালো ভালো কাজকর্ম করছে, আমাদের স্কাউটরা কাজকর্ম করছে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অনেক হয়েছে। এক সব দিয়ে সাধারণ মানুষকে এই ডিজিটাল পদ্ধতিতে বাজার করা, কেনাকাটা করা, নতুন প্রফেশনের সৃষ্টি হয়েছে। মানে এরকম অনেক নতুন নতুন জিনিস চলে আসছে। আমি মনে করি করোনা আমাদের কাছ থেকে অনেক নিয়ে গেছে, 4,500 লোক প্রাণ নিয়ে গেছে, কিন্তু দিয়েছে অনেক আমাদেরকে। এইটাকে পুঁজি করে আমাদের সামনে এগোতে হবে, করোনার মোকাবেলা করতে হবে। মাস্ক আর দোয়া, মাস্ক। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠান শেষ করব। মোশাররফ স্যার শেষ কথা বলবেন। স্যার, আমাদের দেশে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমরা খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি, আমাদের সে সামর্থ্য আছে। এবং এই যে জনাব আজাদও যেরকম বলেছেন, আমি আগেও বলেছি যে আমরা একটা রেজিলিয়েন্ট জাতি, এবং সেটি করতে গিয়ে
আমাদের যে স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি আছে, আমরা খুব এন্টারপ্রাইজিং বাংলাদেশের মানুষ। আহ, যখন যা প্রয়োজন সেটি আমরা খুব দ্রুত অ্যাডাপ্ট করে ফেলতে পারি। যখন যেটা প্রয়োজন, আপনি দেখেন যে রাস্তাঘাটে পর্যন্ত মাস্ক বিক্রি হচ্ছে, তারপরে হ্যান্ড স্যানিটাইজার, এটা সেটা, এইগুলি আমাদের যে ওষুধ কোম্পানিগুলি আছে সকলে কিন্তু আগে তৈরি করে নাই, এখন সব তৈরি হয়েছে। তো একটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে, সেটা হলো যে জনগণের মধ্যে কিছুটা ইয়ে করেছে, কেউ কেউ ভাবতেছে যে করোনা অনেকটা দুর্বল হয়ে গেছে, এখন আগের মতো নাই। এটা কিন্তু ভাবলে চলবে না। আপনি দেখেন যে ইটালি, ফ্রান্স সেগুলিতে আবার ফিরে এসছে। বাংলাদেশে কিন্তু সংক্রমণ হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, এবং যত টেস্ট বেশি হবে তত আরো বেশি বের হবে। মৃত্যুর রেটও কিন্তু মোটামুটি একেবারে যে কমে গেছে তা না। সেই জন্য আমাদের স্বাস্থ্য সতর্কতা অবশ্যই মানতে হবে, এবং স্বাস্থ্য সতর্কতা মেনেই আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। এবং সেই এগিয়ে নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমরা খুব ভালো জানি। আমাদের দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে আহ্বান জানাচ্ছেন, আমাদের রাজনীতিবিদ, আমাদের যে ওই যে স্বাস্থ্য কর্মী, ডাক্তার, আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেভাবে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন, এটি কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। এটা ভুল। জি স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। অনুষ্ঠানটি রাত 1:10 পুনঃপ্রচারিত হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে আবার শেষ করতে চাই। শুভরাত্রি।